দেখ, আজকে আমরা নেক্সট চ্যাপ্টার তড়িৎ ক্ষেত্র নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র থেকেই ক্লাস 12 অফিসিয়ালি কিন্তু শুরু হচ্ছে। ঠিক আছে, আগের চ্যাপ্টারটা মানে আমরা বেসিক জিনিস পড়েছি একদম। ঠিক আছে, চার্জের একদম বেসিক কনসেপ্ট, চার্জ কী জিনিস, চার্জের কী কী ধর্ম আছে মানে প্রপার্টি আছে, তারপরে চার্জ কী করে মেজার করা হয়। ঠিক আছে, এছাড়া ছোটোখাটো যে সমস্ত জিনিসগুলো ছিল, যেমন তড়িৎ ব্রাত্যা কী জিনিস, তড়িৎ কী বলে সূচিমুখের ক্ষরণ ক্রিয়া কী জিনিস। ঠিক আছে, এই সমস্ত ছোটোখাটো জিনিসগুলো, বা তড়িৎ বীক্ষণ যন্ত্র কী জিনিস, তাই না, সেই ছোটোখাটো জিনিসগুলো পড়েছিলাম। ঠিক আছে, দেখ আজকে আমরা প্রথমে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে, আমরা ক্লাস 9-10 বা ফার্স্ট চ্যাপ্টারেও পড়েছি যে দুটো পজিটিভ চার্জের মধ্যে বিকর্ষণ হয়, আর দুটো একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জের মধ্যে কী হয়, আকর্ষণ হয়, তাই না, সেটা আমরা পড়েছি। বাট সেই আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা কত হয় সেটা কিন্তু আমরা এখনও পড়িনি। ঠিক আছে, সেই আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা কিন্তু আমরা কুলম্বের সূত্র থেকে ক্যালকুলেশন করতে পারি। ঠিক আছে, সেই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কুলম্ব কিন্তু ক্যালকুলেট করে দেখিয়েছিল। ঠিক আছে, তাহলে প্রথমেই আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কুলম্বের সূত্র। ঠিক আছে, কিন্তু কুলম্বের সূত্র পড়ার আগে আমাদের যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে কুলম্বের সূত্র সব জায়গায় কিন্তু প্রযোজ্য হয় না। কুলম্বের সূত্র অ্যাপ্লাই করার জন্য কিছু সার্টেন কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো যদি ফুলফিল হয় তাহলেই কিন্তু কুলম্বের সূত্র প্রযোজ্য হবে। ঠিক আছে, সেই কন্ডিশনগুলোই ফার্স্টে আমরা পড়ব, মানে কোন কোন শর্তে কুলম্বের সূত্র প্রযোজ্য হবে সেই শর্তগুলো ফার্স্টে আমরা জানব। ঠিক আছে, তাহলে ফার্স্টে তোরা হেডিং করবি এটা, কুলম্বের সূত্র প্রয়োগের শর্ত বলে হেডিং কর, কুলম্বের সূত্র প্রয়োগের শর্ত। হেডিং করেছিস? কুলম্বের সূত্র প্রয়োগের শর্ত বলে হেডিং হয়েছে আবার? হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা দেখ, কুলম্বের সূত্রতে বলছে কুলম্বের সূত্র অ্যাপ্লাই করার জন্য দুটো আধানকে বিন্দু আধান হতে হবে। কুলম্বের সূত্র অ্যাপ্লাই করার জন্য দুটো যে আধান আছে, দুটো আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল তো আমরা ক্যালকুলেশন করব, ওই যে দুটো আধান আছে সেই দুটো আধানকে বিন্দু আধান হতে হবে। এবার কোশ্চেন হচ্ছে বিন্দু আধান মানে কি, বিন্দু আধান বা পয়েন্ট চার্জ, পয়েন্ট চার্জ বা বিন্দু আধান বলতে কি বোঝায়। ঠিক আছে, দেখ বলছে কোনো ক্ষুদ্র কণার ওপর, যদি ক্ষুদ্র কণার ওপর আমরা যদি আধান দিই তাহলে সেইটাকেই আমরা বলবো বিন্দু আধান, কণাটাকে ক্ষুদ্র হতে হবে। ঠিক আছে, এবার ক্ষুদ্র জিনিসটা কি, ক্ষুদ্র এই কনসেপ্টটাই হচ্ছে একটা আপেক্ষিক জিনিস, মানে রিলেটিভ ব্যাপার। তোর কাছে যেটা ক্ষুদ্র সেটা আমার কাছে বড় হলেও হতে পারে। ঠিক আছে, বা আমার কাছে যেটা ক্ষুদ্র সেটা তোর কাছে বড় হতে পারে। জিনিসটা কেমন দেখ, তোরা ফিল কর। ধর আমরা এখান থেকে তারাগুলোকে যে দেখি, ঠিক আছে, সেই তারাগুলোকে কি বলে মনে হয়, সেই তারাগুলোকে খুব পয়েন্ট বলে মনে হয়, একদম পয়েন্ট, বিন্দুর মতো বলে মনে হয়। কিন্তু কোনো মানুষ যদি ধর ওই তারাটার কাছাকাছি যদি চলে যায় তাহলে সে কি ওই তারাটাকে কি বিন্দু বলে দেখবে? ও কি ওই তারাটাকে কি বিন্দু বলে দেখবে? তুই পৃথিবী থেকে ওই তারাটাকে বিন্দু বলে দেখতে পাচ্ছিস, বিন্দু বলেই মনে হচ্ছে। কিন্তু তুই যদি কাছাকাছি চলে যাস ওই তারাটার, তাহলে কি তুই বিন্দু বলে দেখবি? না। তার মানে কি, আমার সাপেক্ষে তারাটা বিন্দু আধান, কিন্তু ওই লোকটার সাপেক্ষে তারাটা তো বিন্দু নয়, সরি বিন্দু আধান না, আমার সাপেক্ষে হচ্ছে তারাটা বিন্দু, কিন্তু ওই লোকটার সাপেক্ষে তো তারাটা বিন্দু নয়, তাই না? তার মানে এই বিন্দু বা ক্ষুদ্র এই জিনিসটা কিন্তু রিলেটিভ ব্যাপার।
ঠিক আছে, এটা কার উপর ডিপেন্ড করবে? এটা কার উপর ডিপেন্ড করবে? ক্ষুদ্র জিনিস বা বড় জিনিস? যে দেখছে তার উপর। না, যে দেখছে তার উপর না, এটা ডিপেন্ড করবে হচ্ছে দূরত্বের ওপর ডিপেন্ড করবে। যদি ওই তারাটার আকারের সাপেক্ষে দূরত্বটা যদি খুব বড় হয়, তাহলে সেটাকে আমরা বিন্দু হিসাবে ট্রিট করব। যদি তারাটার বা ওই বস্তুটার আকারের তুলনায় দূরত্বটা অনেক বেশি হয়, মানে যে দেখছে তার দূরত্বটা যদি অনেক বেশি হয়, তাহলে সেটাকে আমরা বিন্দু হিসাবে ট্রিট করব। ঠিক আছে, আর আকারের তুলনায় যদি দূরত্বটা কম হয়, তাহলে সেটাই কিন্তু বড় বস্তু হয়ে যাবে। বোঝা গেল কনসেপ্টটা? তাহলে বিন্দু, এই কনসেপ্টটা কিন্তু পুরোটাই দূরত্বের ওপর নির্ভর করবে। মানে আকারের তুলনায় ওদের মধ্যে দূরত্ব যদি বেশি হয়, অনেক যদি বেশি হয়, তাহলে সেটাকে আমরা বিন্দু হিসাবে ট্রিট করতে পারি। ঠিক আছে, আর যদি আধানে আকারের সাপেক্ষে যদি দূরত্বটা কম হয়, তাহলে সেটাই কিন্তু বড় বস্তু হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে বলছে, তাহলে কুলম্বের সূত্র যে অ্যাপ্লাই করব, তাহলে দুটো আধানের আকারের তুলনায় এদের মধ্যে পারস্পরিক যে দূরত্বটা আছে, সেই দূরত্বটা কিন্তু অনেক বড় হতে হবে। দুটো আধানের আকারের তুলনায় এদের মধ্যে যে পারস্পরিক দূরত্বটা আছে, সেটাকে কিন্তু অনেক বড় হতে হবে। তাহলেই এই দুটো আধানকে আমরা বিন্দু আধান হিসাবে ধরতে পারি। বোঝা গেল? বুঝতে পেরেছি সবাই? তাহলে লেখ, প্রথম পয়েন্টটা লেখ, সূত্রটি কেবলমাত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ আহিত বস্তুগুলির আকার তাদের পারস্পরিক দূরত্বের তুলনায় নগণ্য হলেই কুলম্বের সূত্র প্রযোজ্য হবে। ক্লিয়ার? লিখে ফেল প্রথম পয়েন্টটা। হয়ে আছে? ঠিক আছে, আচ্ছা নেক্সট পয়েন্ট বলছে দুটো তো বিন্দু আধান ধর নিলাম, ঠিক আছে, বলছে দুটো বিন্দু আধানের মধ্যে দূরত্বটা, মানে ওদের মধ্যে যে পারস্পরিক দূরত্বটা আছে, বিন্দু আধানের মধ্যে যে পারস্পরিক দূরত্বটা আছে, এটাকে বলছে নিউক্লিয় দূরত্বের থেকে বেশি দূরত্ব হতে হবে। দুটো বিন্দু আধানের মধ্যে দূরত্বটা নিউক্লিয় দূরত্বের থেকে বেশি দূরত্বের হতে হবে। ঠিক আছে, এখন নিউক্লিয় দূরত্বটা কত? নিউক্লিয় দূরত্বটা অ্যাপ্রক্সিমেটলি 10⁻⁻15 মিটার হয়। ঠিক আছে, দুটো বিন্দু আধানের মধ্যে দূরত্বটা তার মানে 10⁻⁻15 মিটারের থেকে বেশি হতে হবে। এর কিন্তু কম হলে কিন্তু কুলম্বের সূত্র প্রযোজ্য হবে না। ঠিক আছে, বুঝতে পেরেছিস? প্রযোজ্য হবে না। ঠিক আছে, এবার কোশ্চেন হচ্ছে, এই দূরত্বটা নিউক্লিয় দূরত্বর থেকে যদি কম হয়, তাহলে কুলম্বের সূত্র কেন সিদ্ধ হবে না বা প্রযোজ্য কেন হবে না? ঠিক আছে, তার কারণ হচ্ছে দুটো আধানের মধ্যে দূরত্বটা যদি 10⁻⁻15 মিটারের থেকে যদি কম হয়, তাহলে সেখানে নিউক্লিয় বল কাজ করে, তড়িৎ বল কাজ করে না। কারণ জিনিসটা দেখ, দূরত্বটা নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসছে না। এখন তোরা হয়তো পড়েছিস, একটা নিউক্লিয়াসের সাথে একটা নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় বল কাজ করে। ঠিক আছে, যদি দূরত্বটা যদি কমে যায়, সেখানে আর ওই তড়িৎ বল আর কাজ করবে না, তখন নিউক্লিয় বল কাজ করতে শুরু করবে। সেই জন্যই দূরত্বটা কিন্তু 10⁻⁻15 মিটারের থেকে বেশি হতে হবে।
এই দূরত্বটা বুঝতেই পারছি যে খুবই কম, 10⁻⁻15, বুঝতে পারছিস? মানে এই অর্ডারে নিউক্লিয়াসের ব্যাসার্ধ হয়, ঠিক আছে? বোঝা গেল? বুঝতে পারছি সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, লাস্ট পয়েন্ট হচ্ছে আধান দুটিকে পর্যবেক্ষক সাপেক্ষে স্থির থাকতে হবে, ঠিক আছে? এটা তো আমরা তড়িৎ স্থির তড়িৎ পড়ছি। আমি প্রথমেই বলেছিলাম এখানে সব জায়গাতে আমরা ধরে নেব আধানটা কিন্তু স্থির থাকবে পর্যবেক্ষকের সাপেক্ষে, সেটাই লিখেছি। তাহলে আধান দুটিকে পর্যবেক্ষক সাপেক্ষে স্থির থাকতে হবে, ঠিক আছে? তাহলে এই তিনটে পয়েন্ট যদি ফুলফিল হয় তাহলেই কিন্তু আমরা কুলম্বের সূত্র প্রয়োগ করতে পারবো। স্যার থার্ড পয়েন্ট আর একবার বলুন। আধান দুটি পর্যবেক্ষকের সাপেক্ষে সাপেক্ষে স্থির স্থির থাকতে হবে, থাকবে। তার কারণ আমরা তো স্থির তড়িৎ পড়ছি, তাই না? স্থির তড়িতে আমরা কি বলেছিলাম, সবসময় আধান দুটোকে স্থির থাকতে হবে, ঠিক আছে? কারণ আধান দুটো যদি মুভ করতে শুরু করে, দেখবি পরের টপিকে দেখবি আছে, তখন দেখবি কারেন্ট তৈরি হয়ে যায়, ঠিক আছে? কুলম্বের সূত্র, আধান দুটো যদি স্থির থাকে তাহলেই কিন্তু অ্যাপ্লাই হবে, না হলে কিন্তু হবে না। মানে আধান দুটো ধর মুভ করতে করতে যাচ্ছে, দুটো আধানই ধর এ ধর এর থেকে ধর দূরে চলে যাচ্ছে, তখন কিন্তু আর কুলম্বিয়ান ফোর্স কাজ করবে না, মানে কুলম্বের সূত্র কাজ করবে না, কুলম্বের ফোর্স নয়, কুলম্বের সূত্র আর প্রযোজ্য হবে না তখন আর। বোঝা গেল? নেক্সট পেজে যাই। লিখে নিয়ে এটা দাঁড়াও একটুখানি। মুশারফ শুনতে পাচ্ছিস তো ঠিকঠাক? হ্যাঁ শুনতে পাচ্ছি। ঠিক আছে। এগুলো কি পাওয়ার পয়েন্টে স্লাইড নাকি? হ্যাঁ, পাওয়ার পয়েন্টে। হয়ে আছে, নেক্সট পেজে যাই। আচ্ছা, এবার হেডিং কর কুলম্বের সূত্র বলে, কুলম্বের সূত্র বলে হেডিং কর এবার। ধর দুটো বিন্দু আধান নিয়েছি, ঠিক আছে? বিন্দু আধান নিয়েছি, ধর এর চার্জ Q1, এর চার্জ Q2, ঠিক আছে? আর এদের মধ্যে দূরত্ব ধর স্মল আর, ঠিক আছে? Q1 Q2 আর এদের মধ্যে দূরত্ব হচ্ছে স্মল আর, ঠিক আছে? তাহলে বলছি এদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে সেটা হচ্ছে এদের আধান দুটোর গুণফলের সমানুপাতিক। এদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে সেটা আধান দুটি গুণফলের সমানুপাতিক, ঠিক আছে? আর এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, এই দুটোকে যদি কম্বাইন করি কি হবে? তাহলে এফ ভ্যারিজেস Q1 Q2 বাই আর স্কোয়ার হবে, তাই তো? তাহলে আমার এফ ইকুয়াল টু কি আসছে? কে Q1 Q2 বাই আর স্কোয়ার, এটাকে কে ড্যাশ ধর, ঠিক আছে? কে ড্যাশ Q1 Q2 বাই আর স্কোয়ার, ঠিক আছে? যেখানে কে ড্যাশ কে বলা হয় স্থির তড়িৎ বল ধ্রুবক, স্থির
তড়িৎ বল ধ্রুবক বা কুলম্ব ধ্রুবক। ঠিক আছে, ঠিক আছে। কে ড্যাশকে বলা হয় স্থির তড়িৎ বল ধ্রুবক বা কুলম্ব ধ্রুবক। ঠিক আছে, এর মান আধান দুটি যে মাধ্যমে অবস্থিত, আধান দুটি যে মাধ্যমে অবস্থিত তার প্রকৃতির উপর নির্ভর করে। ঠিক আছে, মাধ্যমে অবস্থিত তার প্রকৃতির উপর নির্ভর করে এবং একক পদ্ধতির উপরও নির্ভর করে। মানে কোন সিস্টেমে নিচ্ছি, মানে এসআই সিস্টেমে নিচ্ছি নাকি সিজিএস সিস্টেমে নিচ্ছি, তার উপরও নির্ভর করে। একক পদ্ধতির উপর নির্ভর করে। ঠিক আছে, তাহলে ফার্স্টে স্টেটমেন্টটা লিখবি, স্টেটমেন্টটা লিখে এই ম্যাথমেটিক্যাল ফর্মটা লেখ। ঠিক আছে, তারপরে কে ড্যাশকে নিয়ে কিন্তু আমাদের একটু ভালো করে পড়তে হবে। এবার স্টেটমেন্টটা লিখে ফেল সবাই। বুঝে গেছি। হয়ে গেলে বলবি। দাদা বল। বলছি, ওই যে বললে এর মান আধান দুটি যে মাধ্যমে আহিত যে তার মাধ্যমে প্রকৃতির অবস্থিত, উপর নির্ভর করে না? যে মাধ্যমে অবস্থিত অবস্থিত তার প্রকৃতির উপর নির্ভর হ্যাঁ, করে। ওইখানটা বুঝতে পারলাম না। আধান দুটি মানে ধর আধান দুটোকে তুই ধর জলে রেখেছিস, ঠিক আছে, তখন কে ড্যাশের মান একরকম হবে। ঠিক আছে, এবার আধান দুটোকে তুই ধর বায়ুতে রেখে দিয়েছিস, তখন কে ড্যাশের মান আলাদা হবে। মানে কোন মাধ্যমে অবস্থিত তার উপর কিন্তু কে ড্যাশের মানটা নির্ভর করছে। বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে কে ড্যাশের মান বিভিন্ন বিভিন্ন হবে। বুঝতে পারলি? আরেকটা জিনিস দেখ, বলেছে একক পদ্ধতির উপর নির্ভর করে। মানে তুই ধর জলে রেখেছিস, দুটো চার্জকে জলের মধ্যে রেখে দিয়েছিস। ঠিক আছে, তাহলে জলের ক্ষেত্রে কে ড্যাশের মান এসআই পদ্ধতিতে একরকম হবে, কে ড্যাশের মান সিজিএস পদ্ধতিতে আর একরকম হবে। বুঝতে পারলি? মানে দুটো জিনিসের ওপর ডিপেন্ড করছে, একটা হচ্ছে মাধ্যমের ওপরে আর একটা হচ্ছে একক পদ্ধতির ওপরে। জলের ক্ষেত্রেই এসআই পদ্ধতিতে কে ড্যাশের মান একরকম হবে, বা জলের ক্ষেত্রেই কে ড্যাশের মান সিজিএস পদ্ধতিতে একরকম হবে। বুঝতে পারলি? আর ধর জল বা বায়ুর ক্ষেত্রে, তার ক্ষেত্রে তো মাধ্যমটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে কে ড্যাশের মানটাও আলাদা হয়ে যাবে। বুঝতে পেরেছিস? হ্যাঁ, হয়ে গেছে সবার লেখা? না, না হয়নি, একটুখানি দাঁড়াও। লেখ। তোদের এই সপ্তাহে
2 দিন কি 3 দিন এক্সট্রা পড়াবো, ঠিক আছে? কারণ পরের সপ্তাহ থেকে দুটো ব্যাচকে একসাথে ক্লাস করাবো, কারণ অনলাইনেই যখন হবে তো দুটো ব্যাচকে আলাদা করার কোনো প্রয়োজনই নেই। এই সপ্তাহে কটা হবে? 5টা ক্লাস করবো আমরা তাহলে। তোরা? 5টা এই ক্লাস সপ্তাহে করবো। 5টা ক্লাস হবে। মানে আজকে হলো তো বুধবারে 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 দুপুরের দিকে একটা ক্লাস হতে পারে, ঠিক আছে? বৃহস্পতিবার তো হবেই, শুক্রবারে একটা ক্লাস দুপুরের হতে পারে। দিকে ক্লাস থাকে? হ্যাঁ, দুপুরের দিকে ক্লাস থাকে। দুপুরের দিক আমার থাকে কটা থেকে 11টা থাকে? দিয়ে। ওই 11:30 দিয়ে আমার আছে 12:30 অব্দি। 3টে থেকে। 12:30 অবধি, তাই তো? আমি 1টা থেকে 3টে অবধি নেবো, মিটে গেল। মানে এই সপ্তাহে পড়াতে হবে, মানে খাবো ওদের। কখন তাহলে? হ্যাঁ, 1টা থেকে 3টে, আবার 3টে থেকে পড়া আছে। এই সপ্তাহে একটুখানি কষ্ট করে না, কিছু হবে না। ওদের ওদের দুটো ক্লাস, দুটো কি 3টে ক্লাস মনে হয় এগিয়ে আছে, তাহলে আমার ডবল ডবল করে ক্লাস নিতে হচ্ছে। চল চল নে, হয়েছে লেখা? নাহলে পরে ভিডিও দেখে লিখে নিবি, বাদ দে। বুঝে গেছিস তো জিনিসটা, যেটা লেখালাম? যেটা লিখিয়েছি বুঝতে পেরেছিস? হ্যাঁ একক বুঝে গেছি। পদ্ধতির উপর বলতে? হ্যাঁ বল। একক পদ্ধতির উপর হ্যাঁ বলছি নির্ভর বলছি, ওগুলো করতে বলছি, আবার রিপিট করবো, দেখ। আচ্ছা, এই যে ফর্মটা আমরা লিখেছি এফ ইকুয়াল টু কে ড্যাশ Q1 Q2 বাই আর স্কোয়ার, এই ফর্মটা অনেকটা সেই মহাকর্ষ সূত্রের মতো না? সেই এফ ইকুয়াল টু কি ছিল? এফ ইকুয়াল টু জি M1 M2 বাই আর স্কোয়ার, অনেকটা সেরকম ফর্ম না? ঠিক আছে, কিন্তু এখানে দেখ যে ধ্রুবকটা এসেছিল, যে জি বলে যে ধ্রুবকটা এসেছিল, সেই ধ্রুবকের মান কিন্তু সব জায়গাতে কিন্তু সেম হতো, কোনো মাধ্যমের উপর ডিপেন্ড করতো না, কোনো ধর টেম্পারেচারের উপর ডিপেন্ড করতো না, সাইজের ওপর ডিপেন্ড করতো না, কোনো কিছুর ওপর কিন্তু ডিপেন্ড করতো না। সেই জন্য আমরা জিকে বলেছিলাম কি, সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, সার্বজনীন বলেছিলাম। কিন্তু এখানে কে ড্যাশের মানটা দেখ মাধ্যমের ওপর কিন্তু ডিপেন্ড করবে, ঠিক আছে? মাধ্যমের ওপর কিন্তু ডিপেন্ড করবে, মানে জলের ক্ষেত্রে কে ড্যাশের মান একরকম হবে, বায়ুর ক্ষেত্রে একরকম হবে, বা যদি অন্য কোনো মিডিয়ামে চলে যায় তাহলে সে তার ক্ষেত্রে কিন্তু আলাদা হবে, ঠিক আছে? এবার একক পদ্ধতি মানে কিছুই না, বললাম যে ধর একটা যে কোনো ধর মিডিয়াম নিয়েছিস, মনে কর জল নিয়েছিস, ঠিক আছে? জলের ক্ষেত্রে এসআই পদ্ধতিতে কে ড্যাশের মান একরকম হবে, আর জলের ক্ষেত্রে সিজিএস পদ্ধতিতে কে ড্যাশের মান অন্যরকম হবে, বুঝতে পারলি? মানে একক পদ্ধতির ওপর কে ড্যাশের মানটা কিন্তু ডিপেন্ড করছে, বুঝতে পেরেছিস? তাহলে এখানে কিন্তু কে ড্যাশটা কিন্তু সার্বজনীন নয় কিন্তু, কারণ এটার মানটা সব জায়গাতে সেম হয় না, মাধ্যমের ওপর ডিপেন্ড করে এটা, ঠিক আছে? এবার কে ড্যাশের মান কি হয় সেটা আমরা এবার দেখব, ঠিক আছে? তাহলে এবার হেডিং করবি তোরা এটা, ফার্স্টে এরকম বড় করে হেডিং করবি এসআই ও সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্র, তার মধ্যে একটা সাব হেডিং হবে এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্র বলে। হচ্ছে, দেখ লেখ, যদি আধান দুটি যদি আধান দুটি শূন্য মাধ্যমে থাকে, শূন্য মাধ্যমে থাকে, তাহলে শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে, শূন্য মাধ্যমে
বা বায়ু মাধ্যমে থাকে তাহলে এসআই পদ্ধতিতে কে ড্যাশ ইকুয়াল টু হয় শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে কে ড্যাশের মান কত হয়? দেখ 1/4 এপসাইলন নট, এটা হয় 1/4 এটাকে বলা হয় এপসাইলন নট। ঠিক আছে, এপসাইলন নট মানে জিরো মানে হচ্ছে নট বলা হয়, আর এই সাইনটা হচ্ছে এপসাইলন, এই সাইনটাকে বলা হয় এপসাইলন। ঠিক আছে, ক্লিয়ার? এপসাইলন নট, এই এপসাইলন নটটা কি? যেখানে এপসাইলন নট কে বলা হয় শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। ঠিক আছে, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এখন তড়িৎ ভেদ্যতা জিনিসটা কি? তড়িৎ ভেদ্যতা জিনিসটা হলো, তড়িৎ ভেদ্যতা হচ্ছে মাধ্যমের একটা প্রপার্টি, মানে ধর্ম। তোরা অনেক কিছু ধর্ম পড়েছিলিস, যেমন মাধ্যমের প্রতিসরাঙ্ক একটা ধর্ম। ঠিক আছে, এছাড়া যে ডিফারেন্ট প্যারামিটারগুলো পাই আমরা, যে রাশিগুলো ধরা পাই আমরা, প্রতিসরাঙ্ক, তারপরে ঘনত্ব, ঠিক আছে, এই টাইপের একটা জিনিস, এটা হচ্ছে তড়িৎ ভেদ্যতা। ঠিক আছে, এটার সাহায্যে আমরা জানতে পারি ওই মাধ্যমের মধ্যে যদি দুটো চার্জকে রেখে দেওয়া হয়, তাহলে ওই দুটো চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা কেমন হবে। ঠিক আছে, যদি তড়িৎ ভেদ্যতার মান যদি বাড়ে, কোনো মাধ্যমের ক্ষেত্রে যদি তড়িৎ ভেদ্যতার মান যদি বাড়ে, তাহলে ওই মাধ্যমে দুটো চার্জকে যদি রেখে দেওয়া হয়, তাহলে আকর্ষণ বলের মান কম হবে, বা আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কম হবে যদি তড়িৎ ভেদ্যতা বেশি হয়। বল, এটা একটু বলো না প্রথম দিয়ে। এপসাইলন নটকে বলা হবে তড়িৎ ভেদ্যতা। ঠিক আছে, এটা হচ্ছে মাধ্যমের একটা ধর্ম। ঠিক আছে, যে ধর্মের সাহায্যে আমরা জানতে পারি ওই মাধ্যমে যদি দুটো আধানকে রাখা হয়, তাহলে আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কেমন হবে। ঠিক আছে, বলছে যদি তড়িৎ ভেদ্যতার মান যদি বেশি হয়, তাহলে বলছে সেই মাধ্যমে যদি দুটো আধানকে রেখে দেওয়া হয়, তাহলে তাদের মধ্যে আকর্ষণ বলের মানটা কম হবে। ঠিক আছে, আর এপসাইলন নটের ভ্যালু যদি কম হয়, তাহলে ওই দুটো মাধ্যমে যদি রেখে দেওয়া হয়, তাহলে কি হবে, আকর্ষণ বলের মানটা কিন্তু বাড়বে। বোঝা গেল? সেটাকেই বলবো আমরা তড়িৎ ভেদ্যতা। এটা হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, কিন্তু শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এর দিকে একটা পার্টিকুলার একটা ভ্যালু পাবো। ঠিক আছে, বেশি হলে আকর্ষণ বলের মানটা কমবে। বেশি হলে আকর্ষণ বলের মানটা কমবে। আমি দেখাচ্ছি কেন কমবে বাড়বে বলছিলাম। কে ড্যাশের মান হচ্ছে তাহলে 1/4 এপসাইলন নট। ঠিক আছে, দেখ তাহলে, আচ্ছা এর মানটাকে লিখে নিই। ঠিক আছে, এই 1/4 এপসাইলন নটের ভ্যালুটা হয়, পেজটা একটু প্রবলেম করছে, দাঁড়াও তো, এর ভ্যালুটা হয় 9 × 10⁹ ঠিক আছে, 1/4 এপসাইলন নটের ভ্যালু হয় 9 × 10⁹। ঠিক আছে, ভ্যালুটা 9 × 10⁹। এখান থেকে যদি তুই এপসাইলন নটের ভ্যালু ক্যালকুলেশন করিস, তাহলে দেখবি আসবে তোর ওই 8.854 × 10⁻⁻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 
-12 মতো, -12 মতো পাবে। দেখবি এপসাইলন নটটাকে এ পাশে পাঠিয়ে দিবি, তাহলে 9 × 10⁹ কে 4 পাইয়ের নিচে নিয়ে চলে আসবি, তারপরে ক্যালকুলেশন করবি, দেখবি এই ভ্যালুটা দেখবি আসবে। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা তাহলে তোর আমাকে বল, তাহলে কুলম্বের সূত্রটা কি দাঁড়ালো তাহলে শূন্য মাধ্যমের ক্ষেত্রে? কি ছিল ফর্মুলাটা? K'(Q1Q2/r² ছিল, তাই তো? তাহলে আমার F = কি আসছে? 1/4πε0 Q1Q2/r², তাই তো? Q1Q2/r² আসবে, ঠিক আছে? এবার দেখ এপসাইলন নটটা তো নিচে আছে, এপসাইলন নটের ভ্যালুটা তো নিচে আছে, তাহলে এটা যদি বাড়ে তাহলে এফ এর মান কি হবে? কমবে না? তাহলে তড়িৎ ভেদ্যতা যদি বাড়ে তাহলে দুটো আধানের মধ্যে আকর্ষণ বলের মান কমবে, আর এটার মান যদি কমে তাহলে আকর্ষণ বলের মানটা কিন্তু বাড়বে। বোঝা গেল? এর কিন্তু ফিক্সড একটা ভ্যালু আছে, ঠিক আছে? এটা কিন্তু এপসাইলন নটটা বাড়া কমা করে না, এরপর দিবি একটা এপসাইলন পড়বো, সেটা বাড়া কমা করতে পারে। বোঝা গেল? স্যার এফটা এখানে কিসের ধ্রুবক? কোনটা বল? এফ এফ এফটা তো ফোর্স, দুটো আধানের মধ্যে আকর্ষণ বল, ও আকর্ষণ বল তো এফ, আকর্ষণ বা বিকর্ষণ বল, সেটাও তো এফ, ঠিক আছে? ঠিক আছে, তাহলে লেখ এরপরে এটা হচ্ছে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে লিখলাম, ঠিক আছে? এবার ধর আধান দুটিকে অন্য কোনো মাধ্যমে যদি রাখা হয়, অন্য কোনো মাধ্যমে যদি রাখা হয় তবে K' = হয় তখন 1/4πε হয় শুধুমাত্র, ঠিক আছে? যদি অন্য কোনো মাধ্যমে রাখা হয় তাহলে K' এর মান হবে 4πε শুধুমাত্র, ঠিক আছে? যদি শূন্য মাধ্যমে রাখি তাহলে এটা এপসাইলন নট হয়ে যাবে, শূন্য মাধ্যম বা যদি বায়ু মাধ্যমে রাখি। ক্লিয়ার? এপসাইলনকে বলা হয় চরম তড়িৎ ভেদ্যতা, বোঝা গেল? চরম তড়িৎ ভেদ্যতা বা ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, ঠিক আছে? বোঝা গেল? ঠিক আছে, এখন বুঝতেই পারছিস বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে এপসাইলন নটের ভ্যালু বিভিন্ন হবে, এপসাইলনের কিন্তু কোনো ফিক্সড ভ্যালু নেই, বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে এপসাইলনের ভ্যালু বিভিন্ন হবে, ঠিক আছে? তাহলে যে কোনো মাধ্যমের ক্ষেত্রে কুলম্বের সূত্রটা কেমন দাঁড়াবে? 1/4πε Q1Q2/r² দাঁড়াবে। K' এর মানটা দেখ বসিয়ে দিয়েছে এখানে, ঠিক আছে? তাহলে F = 1/4πε Q1Q2/r²।
ঠিক আছে? এখানে দেখ এপসাইলন যদি বাড়ে, কোনো মাধ্যমের ক্ষেত্রে যদি এপসাইলন বড় হয় তাহলে এফ কমবে, আর যদি এপসাইলন ছোট হয় তাহলে এফ বাড়বে, তাই তো নাকি? তাহলে এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্র কিন্তু এটাই। বোঝা গেছে? হয়ে গেছে লেখা? পরে বেরিয়ে যাবো? দাদা, বল। হ্যালো। তাহলে ওই যে এর উপরে যেটা বলেন শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে, ওটা এফটা হলো, ওর এফটা তাহলে কি বলবো ওটার? ওকে, এফটা এই যে এফ সমান সমান 1/4 এটা বেরিয়েছে। 4 পাই হ্যাঁ, এপসাইলন নট, এপসাইলন নট এটা, বা এপসাইলন জিরো। না, কিন্তু যেটা এই লাস্টে যেটা বের করলে ওটা হলো এসআই, এসআই তেই হয়। এটা হচ্ছে তাহলে ওইটাকে এসআইতে যে কোনো মাধ্যমের ক্ষেত্রে, যেটা যে কোনো মাধ্যম, এটা হচ্ছে যে কোনো মাধ্যম। আর এটা হচ্ছে বায়ু মাধ্যম, মানে এসআই পদ্ধতিতেই এটা হচ্ছে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে। ঠিক আছে। শূন্য মাধ্যম মানে মোট কথা এটাই ফর্ম, কিন্তু এটাই ফর্ম। যদি বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম হয়, এই জায়গায় শুধু এপসাইলন নট দিয়ে দিবি, এপসাইলন নট দিয়ে দিবি, আর কিচ্ছু না। বুঝতে পারলি? আর যদি কোনো মাধ্যম থাকে সেটাকে এপসাইলন দিবি শুধুমাত্র। বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, নেক্সট পেজে যাই। হ্যাঁ, রিডিং করবি সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্র। সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্র। দেখ সিজিএস পদ্ধতিতে কে ড্যাশের মান হয় 1/k, এভাবে লিখবি, ক্যাপিটাল কে। কে ড্যাশের মান হয় 1/k, যেখানে কে বলা হয় ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। পরাবৈদ্যুতিক ধ্রুবক। স্যার এটা হচ্ছে কে ড্যাশ ইজ ইকুয়াল টু 1/k। 1/k, কে ড্যাশের মান হয় 1/k। এই কেটাকে বলা হচ্ছে ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। ঠিক আছে? পরাবৈদ্যুতিক ধ্রুবক, এটা হচ্ছে মাধ্যমের একটা ধর্ম, যে ধর্মটা স্থির করে যে ওই মাধ্যমে যদি দুটো চার্জকে রাখি তাহলে ওই চার্জ দুটোর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণের মানটা কত হবে। ঠিক আছে?
তাহলে আমার সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্রটা কি দাঁড়ালো, অর্থাৎ সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ কি দাঁড়াবে, তাহলে এফ ইকুয়াল টু কি হবে, কি ছিল, কে ড্যাশ Q1 Q2 বাই আর স্কোয়ার ছিল, তাই তো। তারপর ফর্মটা দাঁড়াবে এফ ইকুয়াল টু 1/k Q1 Q2 বাই আর স্কোয়ার। বোঝা গেল? এটা হচ্ছে যে কোনো মাধ্যমের ক্ষেত্রে, এটা যে কোনো মাধ্যম। বোঝা গেল? যে কোনো মাধ্যমের ক্ষেত্রে। এখন শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে কি এর ভ্যালু হয় 1। শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে কি এর মান হয় 1। ঠিক আছে, আগে যেমন কে এর মান কে ড্যাশের মান কত হয়েছিল, 1/4πε0 হয়েছিল। ঠিক আছে, এখানে কিন্তু কে ড্যাশের মান হচ্ছে 1/k, আর কে এর মান যদি 1 হয় তাহলে কে ড্যাশের মানও 1ই হবে। বোঝা গেল? শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে কে এর মান 1 হয়। ঠিক আছে, তাহলে কুলম্বের সূত্রটা কি দাঁড়ালো, এফ ইকুয়াল টু, তাহলে শুধুমাত্র Q1 Q2 বাই আর স্কোয়ার হবে, Q1 Q2 বাই আর স্কোয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে, বায়ু বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে। বোঝা গেল? প্রথমেরটা তাহলে যে কোনো মাধ্যম, আর আর পরেরটা হচ্ছে বায়ু মাধ্যম বায়ু বা শূন্য মাধ্যম বা মাধ্যম। শূন্য মাধ্যমের ক্ষেত্রে, বায়ু মাধ্যম আর শূন্য মাধ্যমের ক্ষেত্রে কে এর মানটা আমরা জানি, সেই জন্য আর এই এটা ধারে বসিয়ে দিয়েছি। যেটা আছে সেটা কি? কোনটা? এটা হচ্ছে আমি বললাম, একদম এটা হচ্ছে এসআই পদ্ধতিতে বায়ু মাধ্যমে কে ড্যাশের মান এটা হয়তো 1/4πε0। এসআই পদ্ধতিতে এটা এসআইতে হয়েছিল না এটা। আর এটা হচ্ছে হ্যাঁ। সিজিএস পদ্ধতিতে কে ড্যাশের মান কি 1/k, আর কে এর মান 1 বললাম, তাহলে কে ড্যাশের মানটা 1 দাঁড়ালো। বুঝতে পারলি? হ্যাঁ, আমি বললাম না, একই মাধ্যমের ক্ষেত্রে এসআই পদ্ধতিতে একরকম হবে মান হবে, সিজিএস পদ্ধতিতে একরকম মান হবে। বোঝা গেল? হয়ে গেছে? আচ্ছা দেখ, তাহলে আমরা কি কি দেখলাম, ধর এটা এসআই লিখছি, এপাশে সিজিএস লিখলাম। যে কোনো মাধ্যমের ক্ষেত্রে
যে কোনো মাধ্যমের ক্ষেত্রে এফ ড্যাশের মান কত হলো 1/4πε Q1 Q2 বাই আর স্কোয়ার। যে কোনো মাধ্যমের ক্ষেত্রে, যে কোনো মাধ্যম, যে কোনো মাধ্যম, ঠিক আছে। আর সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্র কী দাঁড়িয়েছে 1/k Q1 Q2 বাই আর স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে যে কোনো মাধ্যম। ক্লিয়ার? আর বায়ু মাধ্যমের ক্ষেত্রে, বায়ু বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে এফ ইকুয়াল টু দাঁড়িয়েছিল 1/4πε Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা হচ্ছে বায়ু বা শূন্য মাধ্যম। আর এখানে দাঁড়িয়েছিল শুধুমাত্র Q1 Q2 বাই আর স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে বায়ু বা শূন্য মাধ্যম। বোঝা গেল? দুটো জিনিস কেন ঘেটে না যায় যেন, ঠিক আছে। বাট আমরা বেশিরভাগটাতে দেখবি আমরা এই বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমটা, বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমটাই দেখবি ইউজ করবো। এই প্রথম ফর্মুলাগুলো খুব একটা ইউজ হবে না যখন নিউমারিক্যালস করবো, কিন্তু এই বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমেই থাকবে বেশিরভাগটা, ঠিক আছে। আর যেটা পড়েছি সেটা হচ্ছে এই ভ্যালুটা যেন মনে থাকে, 1/4πε0 ভ্যালু হচ্ছে 9 × 10⁹ এটা, ঠিক আছে। আর যদি ε0 ভ্যালু যদি কোনো জায়গায় প্রয়োজন হয় তাহলে এটাকে লিখতে হবে 8.85 × 10⁻⁻12, ঠিক আছে। এর ইউনিট আছে দেখবি, ইউনিটটা লিখতে হবে নিউটন, এটার ইউনিট নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2, আর এটার ইউনিট হয় উল্টে যাবে, তাহলে কুলম স্কোয়ার মিটার টু দি পাওয়ার -2 নিউটন টু দি পাওয়ার -1 হবে। এই যে 1/4πε0 এর ভ্যালু হয় এটা, ঠিক আছে। ইউনিটটা তো বার করতে পারবি এখান থেকে। এই যে এফ 1/4πε0 এর ইউনিট কী হবে, এফ আর স্কোয়ার বাই Q1 Q2, এইভাবে বার করে নিবি, ঠিক আছে। দেখ এফ আর স্কোয়ার, এফ এর ইউনিট কি নিউটন, এর ইউনিট কি মিটার স্কোয়ার, আর এটা নিচে কী হবে কুলম স্কোয়ার হবে, কুলম ইন্টু কুলম কত আসছে নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2 আসছে না। বোঝা গেল? জি, ওই এপসাইলন আর কে এর ভ্যালুটা মাধ্যম অনুযায়ী চেঞ্জ হবে তো? এপসাইলন আর কি এর ভ্যালুটা একদম মাধ্যম অনুযায়ী কিন্তু চেঞ্জ হবে। বিভিন্ন মাধ্যমের ক্ষেত্রে এপসাইলনের ভ্যালু আলাদা, কে এর ভ্যালু আলাদা হবে, ঠিক আছে। আর যদি বায়ু মাধ্যমের ক্ষেত্রে হয়, বায়ু মাধ্যমের ক্ষেত্রে এপসাইলনের ভ্যালু হয় ওই এপসাইলন নট, ঠিক আছে। আর কে এর ভ্যালু হয় 1। বোঝা গেল? এপসাইলনের ভ্যালু আমরা জানি, এটা পার্টিকুলার ভ্যালু হবে তো কোনো একটা মাধ্যমের ক্ষেত্রে। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার হেডিং কর এটা আপেক্ষিক তড়িৎভেদ্যতা, রিলেটিভ পারমিটিভিটি। রিলেটিভ পারমিটিভিটিকে আমরা এপসাইলন আর দিয়ে রিপ্রেজেন্ট করি, এপসাইলন আর, বা এই আপেক্ষিক তড়িৎভেদ্যতার আর একটা নাম আছে সেটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক কে, যেটা তোরা এইখানে পড়লি, এই যে কোথায় গেলো, এই যে কে, এই কে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক, সেটাই হচ্ছে আপেক্ষিক তড়িৎভেদ্যতা।
ঠিক আছে? পরাবৈদ্যুতিক ধ্রুবক আর আপেক্ষিক তড়িৎভেদ্যতা কিন্তু সেম জিনিস, ঠিক আছে? এপসাইলন আর বা কে। হয়েছে হেডিং? লেখ দুটি আধানকে শূন্য বা বায়ু মাধ্যমে রাখলে এদের মধ্যে ক্রিয়াশীল বল হয় কত হয়? এফ ইকুয়াল টু কি হয়? এসআই দে কি লিখলাম? 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার, তাই তো? তো এটাকে আমি সাফিক্সে লিখ ভিএসি। ভিএসি মানে হচ্ছে ভ্যাকিউম, মানে শূন্য মাধ্যম, ঠিক আছে? সাফিক্সে লিখলাম ভিএসি। এটাই তো ভ্যালু হয় 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, এই দুটি আধানকেই যদি অন্য কোনো মাধ্যমে রাখা হয়, তাদের মধ্যে ক্রিয়াশীল বল হয়, এফ ইকুয়াল টু কত ছিল? 1/4πε হবে শুধু, তাই তো? এবার Q1 Q2 বাই আর স্কোয়ার, ঠিক আছে? এটা সাফিক্সে লেখ মিডিয়ান, এমইডি লেখ, ঠিক আছে? এই জায়গাটা আর একবার বলুন। দুটো আধানকে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে রাখলে কি হয়? 1/4πε0 হয় না? দেখালাম তো এখানে, এই দেখ, এই যে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে রাখলে 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। আর যে কোনো যদি মাধ্যমে রাখা হয় কি হয়? 1/4πε হবে শুধুমাত্র, তাই তো নাকি? সেটা লিখেছি এখানে, তো এখানে। বুঝলো? এবার এটাকে ডিভাইড কর, এ ভিএসি বাই এফ এম ই ডি, কি দাঁড়াবে তাহলে? ডিভাইড করলে কি দাঁড়াবে? এপসাইলন বাই এপসাইলন নট। এপসাইলেন বাই এপসাইলেন নট, তাই তো? এপসাইলেন বাই এপসাইলেন নট, ঠিক আছে? এইটাকেই আমরা বলি আপেক্ষিক তড়িৎভেদ্যতা, এপসাইলেন আর বা পরাবৈদ্যুতিক ধ্রুবক কে, ঠিক আছে? তার মানে চরম তড়িৎভেদ্যতা, কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা ও শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার অনুপাতকেই আমরা বলি আপেক্ষিক তড়িৎভেদ্যতা বা পরাবৈদ্যুতিক ধ্রুবক, ঠিক আছে? এপসাইলেন বাই এপসাইলেন নট এটাকেই বলি আমরা এপসাইলেন আর। বুঝা হলো? হয়েছে? তাহলে লেখ
ডেফিনেশনটা লিখি তাহলে। অর্থাৎ কোনো মাধ্যমের চরম তড়িৎভেদ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার অনুপাতকে ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে, পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক তড়িৎভেদ্যতা বলে, বা আপেক্ষিক তড়িৎভেদ্যতা বলে। ঠিক আছে, বা এটাকে এইভাবে ডেফিনেশন লিখতে পারিস, মানে এইটার টার্মসে বললে কি হবে বলতো? ট্রাই কর কেউ একজন। বল রে, কি বলবো এটাকে? এ ভিএসিটা কি? এটা হচ্ছে শূন্য আধান দুটিকে যদি শূন্য মাধ্যমে রাখা হয় তাদের মধ্যে আকর্ষণ বল, তাই তো এটা। আর এটা হচ্ছে আধান দুটিকে যদি কোনো মাধ্যমে রাখা হয় তাহলে আকর্ষণ বল। ঠিক আছে, ওদের মধ্যে যে অনুপাত সেটাকেই আমরা বলবো ওই মাধ্যমের আপেক্ষিক তড়িৎভেদ্যতা, তাই তো। মানে দুটি আধানকে যদি বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে রাখা হয় তাদের মধ্যে আকর্ষণ বল, ও ওই দুটি আধানকে যদি অন্য কোনো মাধ্যমে রাখা হয় তাদের মধ্যে আকর্ষণ বল, এই দুটির অনুপাতকেই ওই মাধ্যমের আপেক্ষিক তড়িৎভেদ্যতা বলে। বুঝলি, এইভাবে ডিফাইন করতে পারিস, একই জিনিস। বুঝতে পারলি? আচ্ছা দেখ, বুঝতে পেরেছিস? আচ্ছা দেখ, এখান থেকে কি পেয়েছি আমরা? এপসাইলন বাই এপসাইলন নট, এটা ইকুয়াল টু হচ্ছে এপসাইলন আর, তাই তো। তাহলে এপসাইলন ইকুয়াল টু কি লিখতে পারি? এপসাইলন আর ইন্টু এপসাইলন নট, তাই তো। তাহলে আমরা কুলম্বের সূত্রটা যে কোনো মাধ্যমের ক্ষেত্রে কি ছিল? 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এফ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু এপসাইলন আর Q1 Q2 বাই আর স্কোয়ার। ঠিক আছে, এটাও কিন্তু কুলম্বের সূত্রের আর একটা ফর্ম। বুঝা গেল? বোঝা গেছে? কারোর মধ্যে কিছু কোশ্চেন আছে? দাদা, হ্যাঁ বল। তুমি লাস্টে যেটা দেখালে হুম, ওটা কোশ্চেনটা কিভাবে বলবে সেটা একটু আগে বলো। কোশ্চেনটা বলতে তোকে বলবে হয়তো আপেক্ষিক তড়িৎভেদ্যতা কাকে বলে সেটা লেখো। ঠিক আছে, সেটা বলতে পারে, তখন তোকে এই জিনিসটাকে করে দেখাতে হবে, তারপর ডেফিনেশনটা লিখতে হবে, এইভাবে। বুঝতে পারলি?
বুঝতে পেরেছি। আমি এইটা দেখালাম যে করে f কে দেখ, কোনটা দেখাতে হবে? হ্যাঁ বল। মানে কোয়েশ্চেনটা দিলে কোনটা করে দেখাতে হবে আমার? আপেক্ষিক দিয়ে তো তড়িৎভেদ্যতা কি তোকে কোশ্চেনটা দেবে এমন, ঠিক আছে, তোকে এইখান থেকে পুরোটা করতে হবে, ডেরিভেশনটাও করতে হবে, কিন্তু করে পুরোটা তোকে তারপর ডেফিনেশনটা লিখতে হবে, পুরোটা একদম পুরোটা লিখতে হবে। এই সাইডেরটা বাদ তো? সাইডেরটা লিখতে হবে না, সাইডেরটা আমি দেখালাম যে এফ এর মানটা দেখ এই এপসাইলের আর এর টার্মসেও দেখ লেখা যায়, কুলম্বের সূত্রকে আপেক্ষিক তড়িৎভেদ্যতার টার্মসে লিখলাম এটাকে, বুঝতে পেরেছিস? চ্যাপ্টারটা হয়ে যাওয়ার পর কোশ্চেন ব্যাংকটা খুলবি, কোশ্চেন ব্যাংকে দেখবি এই টাইপের অনেক টাইপের কোশ্চেন আছে, সেগুলো দেখলেই বুঝতে পারবি, বা দেখবি বইয়েতেও তো আছে, বইয়ের এক্সারসাইজটা খুলবি, বইয়ের এক্সারসাইজও দেখবি পেয়ে যাবি, ঠিক আছে? কারণ মনে কিছু কোশ্চেন নেই, তাহলে আমার মনে একটা কোশ্চেন আসছে, করবো? হ্যালো, বল, তার আগে বলুন। তোদের মধ্যে যদি কোশ্চেনটা আসে তাহলে বল, তাহলে কিন্তু তোদের কাছে জিজ্ঞাসা করবো কোশ্চেনটা। এখনো আসছে না কোশ্চেন, তুমি বলো। আচ্ছা দেখ, এপসালেন বা এপসালেন নট, এই যে টার্মগুলো আমরা এসআই সিস্টেমে পেয়েছিলাম, তাই তো? এপসালেন আর এপসালেন নট এই টার্মসটা আমরা এসআই সিস্টেমে পেয়েছিলাম, ঠিক আছে? তাহলে এদের মধ্যে রেশিওটা হঠাৎ করে সিজিএস সিস্টেমে কি করে চলে এলো? কি, এটা তো সিজিএস সিস্টেমে ছিল, পরা বৈদ্যুতিক ধ্রুবক, পরা বৈদ্যুতিক ধ্রুবক এই টার্মটা তো কিসে ছিল? সিজিএস সিস্টেমে ছিল। আর এই এপসাইলেন বা এপসাইলেন নট এই টার্মটা কিসে ছিল? এসআই সিস্টেমে ছিল, তাই তো? তাহলে হঠাৎ করে দুটো এর রেশিও করলে কে এর সাথে সমান কি করে হয়ে গেল? মানে আমি আপেক্ষিক তড়িৎভেদ্যতাকে হঠাৎ করে পরা বৈদ্যুতিক ধ্রুবকও কেন লিখলাম? কোশ্চেন সেটাই। এপসাইলেন আর বা কে লিখেছি, মানে দুটোই সেম অ্যাকচুয়ালি, তাই তো? দুটো সেম কি করে হলো? বাড়িতে ভাববে, এটা পরের দিন অ্যান্সারটা দিবি, ঠিক আছে? তোদের কাছ থেকে অ্যান্সারটা চাই, যেহেতু কোশ্চেনটা আসেনি। এই এপসাইলেন আর বা কে এটাকে কেন সেম হয়ে গেল, মানে আমরা আপেক্ষিক তড়িৎভেদ্যতাকে পরা বৈদ্যুতিক ধ্রুবক কেন বললাম, ঠিক আছে? কারণ দুটো তো দেখ, এটা এসআই সিস্টেমের জন্য আর কে এটা সিজিএস সিস্টেমের জন্য এসেছিল হিসাব মতো, তাই না? এটা কেন সেম হলো, ঠিক আছে? বাড়িতে ভাববি, পরের দিন অ্যান্সারটা দিবি আমাকে। আচ্ছা, এবার হেডিং কর, আধান পরিমাপের একক বলে। আধান পরিমাপের একক, আধান পরিমাপের একক বলে হেডিং কর। দেখ, ফার্স্টে লিখবি সিজিএস একক, সিজিএস একক, ঠিক আছে? সিজিএস পদ্ধতিতে আধান একক কি? সিজিএস পদ্ধতি স্ট্যাট কুলম্ব বা ইএসইউ, তাই তো? আচ্ছা, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে 1 স্ট্যাট কুলম্ব বা 1 ইএসইউ আধানের সংজ্ঞা পড়ব। 1 ইএসইউ বা 1 স্ট্যাট কুলম্ব আধানের সংজ্ঞা পড়ব, ঠিক আছে? তাহলে সংজ্ঞাটাকে কিভাবে লিখব দেখ। আচ্ছা, সিজিএস একক, ঠিক আছে? তাহলে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে, বায়ু মাধ্যমের ক্ষেত্রে এফ এর মান কত হয়? এফ এর মান কত হয় মধুমিতা? Q1 Q2 আর স্কয়ার। শুধুমাত্র Q1 Q2 বাই আর স্কোয়ার হয়, Q1 Q2 বাই আর স্কোয়ার। তাই তো?
কারণ এইখানে কে যে টার্মটা থাকে তার মান 1 হয়ে যায়। ঠিক আছে, এখন ধর দুটো চার্জেরই মান ধর সেম, এই যে দুটো চার্জ আছে, এটা এটা যে চার্জ আছে, দুটো আধানের মানই সেম। ধর Q1 ইকুয়াল টু Q2 ইকুয়াল টু ধর অন্য কিছু একটা ধরে নিলাম, কিউ ধরে নিলাম। ঠিক আছে, আচ্ছা এদের মধ্যে দূরত্বটা ধর 1 সেন্টিমিটার ধরলাম, 1 সেন্টিমিটার ধরলাম। ঠিক আছে, আর এদের মধ্যে ক্রিয়াশীল বলটাও ধরলাম 1 ডাইন। ঠিক আছে, দুটো আধানের মান সেম ধরলাম, এদের মধ্যে দূরত্বটা 1 সেন্টিমিটার ধরলাম, আর এদের মধ্যে ক্রিয়াশীল বলটা 1 ডাইন ধরলাম। ঠিক আছে, তাহলে এই যে মানগুলো আছে সেগুলো এখানে বসা, কত আসবে? এফ এর মান হচ্ছে 1, Q1 Q2 দুটোরই মান হচ্ছে কিউ কিউ করে, তাহলে কিউ ইন্টু কিউ হবে বাই 1 স্কোয়ার হবে, তাই তো? তাহলে কি আসছে আমার? কিউ স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে কিউ ইকুয়াল টু 1। ঠিক আছে, কিউ ইকুয়াল টু 1। ঠিক আছে, দেখ তাহলে এই চার্জের মানটা আমার 1 হলো। ঠিক আছে, তাহলে এবার বলতো তাহলে ডেফিনেশনটা কীভাবে লিখবো? 1 ইএসইউ আধানের ডেফিনেশনটা কীভাবে লিখবো? সম্ভব বলতো দেখি। ত্রম্বক, কি বলবো? দেখ দুটো আধানের মান সেম আছে, তাহলে এইভাবে বলতে পারি দুটি সমপরিমাণ বিন্দু আধানকে, দুটি সমপরিমাণ বিন্দু আধানকে বায়ু মাধ্যমে একক দূরত্বে রাখলে, এই যে একক দূরত্বে রাখলে বা 1 সেন্টিমিটার দূরত্বে রাখলে ওদের মধ্যে যদি ক্রিয়াশীল বল 1 ডাইন হয় তাহলে ওই দুটি আধানের মানই হলো 1 এসইউ। আবার বলছি শোন, ভালো করে শোন। দুটি সমপরিমাণ বিন্দু আধানকে পরস্পরের থেকে 1 সেন্টিমিটার দূরে বায়ু মাধ্যমে রাখলে ওদের মধ্যে যদি 1 ডাইন বল কাজ করে তাহলে ওই বিন্দু আধানটি গুলিকে 1 ইএসইউ আধান বলে। ঠিক আছে, তার কারণ কি সমপরিমাণ বিন্দু আধান, ঠিক আছে, বায়ু মাধ্যমে আছে, ওদের মধ্যে দূরত্ব 1 সেন্টিমিটার, ওদের মধ্যে ক্রিয়াশীল বল 1 ডাইন, এগুলো যদি হয় তাহলে যে আধানটা হয় সেটাই তো 1 হয়, 1 ইএসইউ আধান হয়। ঠিক আছে, তাহলে লিখে নে আগে, তাহলে ভালো করে বুঝতে পারবি। দুটি সমপরিমাণ বিন্দু আধানকে শূন্যস্থান বা বায়ু মাধ্যমে বায়ু মাধ্যমে 1 সেন্টিমিটার দূরত্বে রাখলে যদি এরা পরস্পরের ওপর ওয়ান ডাইন বল প্রয়োগ করে তবে প্রতিটি বিন্দু আধানকে 1 ইএসইউ বা 1
স্ট্যাট কুলম্ব বলে। ঠিক আছে, স্যার একটা কথা বলবো, অবশ্যই। বলছি আপনি যে রেশিওটা বার করলেন এফ ভ্যাকিউম বাই এফ মিডিয়াম, তো সেটা তো একটা রেশিও, মানে রিলেটিভ পারমিটিভিটিতে একটা রেশিও বেরোচ্ছে, তো ওর কোনো একক থাকে না, তো এই জন্য যে কোনো মাধ্যমেই তো মানটা একই হোক হবে না, ভ্যালুটা। মানটা তাহলে এক হচ্ছে কেন? এসআই মাধ্যমে আর সিজিএস এর একক আলাদা, সেটা আমি বুঝলাম, বাট মানটাও তো এক হয় না সব সময়। সব ক্ষেত্রে দেখ তুই ধর কি বলে, তো যে কোনো ধর ইয়ে নিচ্ছিস, ধর যে কোনো একটা ধর কি বলে, কি বলবো, যে কোনো একটা প্যারামিটার ধর না, ঠিক আছে, তার ক্ষেত্রে তো মানটা এক হতে হবে তেমনটা কে বলেছে তোকে? এফ মিডিয়ান বাই এফ মিডিয়ান বাই এফ ভ্যাকিউম করেছিলাম, তাই তো? না, এফ ভ্যাকিউম বাই এফ মিডিয়ান করেছিলাম। তুই এখন ওই কোশ্চেনটা ভাবছিস? এত দূর পড়ানো হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, অ্যান্সারটা বলছি, লাস্টে বলে দিচ্ছি, পড়ে না গেলো, অনেকটা গেছিস, মানে অ্যাকচুয়ালি এককটা ইয়েগুলো কেটে যাবে, কেটে গিয়ে ওই রেজাল্টটাই আলটিমেটলি ফিরে আসবে দুটো ক্ষেত্রে, যেহেতু রেশিও নেওয়া হচ্ছে। সেটাই তো বলছি, এককগুলো সব কেটে যাবে তো, এককগুলো কেটে যাবে, এককগুলো কেটে গিয়ে আলটিমেটলি ওটাই চলে আসবে রেজাল্ট। ইউনিটলেস একটা ভ্যালু। হ্যাঁ, ইউনিট লেস একটা ভ্যালু চলে আসবে। তো হয়েছে এটা সিজিএস, বুঝতে পেরেছিস? দেখ প্রত্যেকটা জিনিস মিলিয়ে নে। দেখ আধান দুটোকে সেম ধরেছিলাম, এই যে সমপরিমাণ বিন্দু আধান, ঠিক আছে। দূরত্বটা বায়ু মাধ্যম ছিল বা শূন্য মাধ্যম ছিল, এই যে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম, ঠিক আছে। 1 সেন্টিমিটার দূরত্বে রেখেছিলাম, 1 সেন্টিমিটার দূরত্ব। এদের মধ্যে কত পরিমাণ বল কাজ করছিল? 1 ডাইন বল কাজ করছিল, ঠিক আছে। তাহলে এতগুলো এইসব যদি সব কিছু যদি স্যাটিসফাই করে, তাহলে যে আধানের মানটা হবে সেটাকেই বলবো আমরা 1 ইএসইউ বা 1 স্ট্যাট কুলম্ব। ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা এরপরে নেক্সট 2 নম্বর দিয়ে বি দিয়ে এসআই একক, এসআই একক, এসআই একক। ঠিক আছে, এসআই একক একটু, ঠিক আছে। আচ্ছা লেখ, একটু পরে করবো, লেখ শূন্য মাধ্যম, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে কি হয় ফোর্সের ফর্মুলাটা? সোমনাথ বল তো, সোমনাথ বলবি, আর কেউ বলবি না, সোমনাথ বল। শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে ওই তো F=1/4 পাই। এপসাইলন নট, ঠিক আছে, লিখে রাখ, না হলে যদি উচ্চারণটা না করতে পারিস, নামটা ভুলে যাস, লিখে রাখ সাইডে, এপসাইলন নট। আর যদি শূন্যটা না থাকে তাহলে শুধুমাত্র এপসাইলন হবে, ঠিক আছে। Q1 Q2 বাই আর স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার সেম জিনিস আগের বারের মতো, Q1 ইকুয়াল টু Q2 ইকুয়াল টু Q ধরে নিলাম, মানে আধান দুটোকে সমপরিমাণ ধরলাম, ঠিক আছে। আচ্ছা দূরত্বটাকে ধর 1 মিটার ধরলাম, ঠিক আছে। এফ এর মানকে কত ধরবো? এফ এর 1 মান নিউটন। কত ধরবো? 1 নিউটন। মধুমিতা কত ধরবো? কত ধরবো মধুমিতা? 1 নিউটন ধরবো? 1 নিউটন, বুঝতে পারছি না, আরেকবার বলো। আমি বললাম যে এফ এর মানটাকে কত ধরবো, আগে দেখ এফ এর মান কত ধরেছিলাম, এটাই 1 ডাইন, এটা 1 নিউটন 1 হবে। ডাইন ধরেছিলাম, এটাতে কত ধরবো? হ্যাঁ 1 নিউটন ধরবো? 1 নিউটন, হ্যাঁ
এটা 1 নিউটন ধরলে হবে না বাবা, এটা ধরতে হবে 9 9 ইন্টু into 10 টু দি পাওয়ার 9 ধরতে হবে, তাহলে দেখ কিউ এর ভ্যালুটা 1 আসবে। আচ্ছা এইগুলো ভ্যালুগুলো বসা এবার। 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, এফ এর মানটা বসালি 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। এখন 1/4πε0, এটার ভ্যালু কত? এটার ভ্যালু তো 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, তাই তো নাকি? ইন্টু কিউ বাই 1। তাহলে দেখ এটা আর এটা কেটে যাচ্ছে, তাই তো? তাহলে দেখ কিউ স্কোয়ার ইকুয়াল টু 1 আসছে, তাহলে কিউ ইকুয়াল টু 1 আসবে। এফ এর মান কিন্তু 1 ধরলে তোর কিউ এর মান কিন্তু 1 আনতে পারবি না তুই, বুঝতে পারলি? তোকে ধরতে হবে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন, ঠিক আছে? ব্যাস, ব্যাস। তাহলে বল এবার ডেফিনেশনটা বল তো দেখি কেউ একজন। সমপরিমাণ আধান, হ্যাঁ দুটি সমপরিমাণ বিন্দু আধানকে হ্যাঁ শূন্যস্থান বা বায়ু মাধ্যমে 1 মিটার দূরত্বে রাখলে হ্যাঁ, তাদের মধ্যে ক্রিয়াশীল বল 1 নিউটন হলে 1 নিউটন নয়, তবে 1 নিউটন কোথায় ধরলাম? সরি 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন হলে হ্যাঁ, প্রতিটি বিন্দু তবে আধানকে প্রতিটি বিন্দু 1 আধানকে কুলম্ব বলবো, 1 কুলম্ব বলবে। 1 কুলম্ব বলবো, ঠিক আছে? আচ্ছা ও যেটা বললো সেটা লিখবো, লেখ। আচ্ছা লেখ, আমি বলছি শোন, আর লিখছি না আর। লেখ দুটি সমপরিমাণ বিন্দু আধানকে শূন্যস্থান বা বায়ু মাধ্যমে, লিখেই দিই, নোটটা তারপর পাঠিয়ে দেবো। লেখ দুটি সমপরিমাণ বিন্দু আধানকে শূন্যস্থান বা বায়ু মাধ্যমে রাখলে শূন্যস্থান বা বায়ু মাধ্যমে 1 মিটার দূরত্বে রাখলে, একবার লেখ 1 মিটার দূরত্বে রাখলে যদি এরা পরস্পরের উপর 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন বল প্রয়োগ করে, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 নিউটন বল প্রয়োগ করে, তবে ওই বিন্দু আধানকে 1 কুলম্ব বলে, ঠিক আছে? বোঝা গেছে? লেখা হয়ে গেছে? পরে পেয়ে যাচ্ছি। এটা রিডিং করে এবার। বহু সংখ্যক আধানের মধ্যে বল উপরিপাতের নীতি। দাদা বল। ওই যে ভেক্টর রুটটা ছিল ওটা করতে হবে না? আগের ও পেজে ভেক্টরের রুলটা বলতে বলে গেছি, এক মিনিট দাঁড়া তো, এর পরে কি আছে ওটা? এর আগেই ছিল। ও ধর আমি এর মধ্যে এটা লিখে দিয়েছি, তাই বলি এটা কোথায় গেল? আচ্ছা দাঁড়া, এটাকে আরেকটা করে হেডিং করতে হবে, দাঁড়া একটুখানি।
হেডিং কর এটা কুলম্বের সূত্রটা, কুলম্বের সূত্রে ভেক্টর রূপ বলে হেডিং কর। কুলম্বের সূত্রের ভেক্টর রূপ বলে হেডিং কর। আগেরটাও তো একই হেডিং ছিল। না আগেরটা হেডিংটা ওটা ভুল ছিল, হেডিংটা এটা সিম্পলি এসআই একক হবে শুধুমাত্র, আধান পরিমাপের একক সিজিএস একক, তারপরেরটা হচ্ছে এসআই একক, ঠিক আছে? আমি ওটার মধ্যে ভুল করে লিখে দিয়েছিলাম। এবার হেডিং করবি কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। কুলম্বের সূত্রে ভেক্টর হয়েছে। আচ্ছা লেখ, ফার্স্টে একটা কোঅর্ডিনেট সিস্টেম ড্র কর। আমি কর, এটা এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে জেড, ঠিক আছে? এক্স ওয়াই জেড, ঠিক আছে? ধর এইখানে একটা চার্জ আছে, কিউ চার্জ, ঠিক আছে? এখানে একটা চার্জ আছে কিউ চার্জ, কিউ ওয়ান, ধর কিউ ওয়ান নাম দিলাম। এই কিউ ওয়ান চার্জের অবস্থান ভেক্টর হচ্ছে আর ওয়ান, ঠিক আছে? অবস্থান ভেক্টর জানিস, ক্লাস ইলেভেনে পড়েছিলিস, এই অরিজিন থেকে মূল বিন্দু থেকে ওই চার্জ অবধি যদি একটা ভেক্টর ড্র করি সেটাই হচ্ছে অবস্থান ভেক্টর হয়, তাই তো? এটা হচ্ছে কিউ ওয়ান ভেক্টরের অবস্থান ভেক্টর, ঠিক আছে? তার এখানে আরেকটা চার্জ আছে, তার কিউ টু চার্জ আছে, কিউ টু চার্জ আছে। সোমনাথ এটা তুই কতগুলো নাম্বার তো জানাচ্ছিস? আমি এটা অফ করব। আচ্ছা দেখ, এটা ধর কিউ টু চার্জ, ঠিক আছে? কিউ টু চার্জের অবস্থান ভেক্টর ধর কিউ টু চার্জ, এটা হচ্ছে ধর আর টু ধরলাম, ঠিক আছে? কিউ ওয়ান চার্জের অবস্থান ভেক্টর হচ্ছে আর ওয়ান, কিউ টু চার্জের অবস্থান ভেক্টর হচ্ছে আর টু, ঠিক আছে? লেখ, লেখ মূল বিন্দুর সাপেক্ষে কিউ ওয়ান ও কিউ টু অবস্থান ভেক্টর আর ওয়ান ও আর টু, ঠিক আছে? মূল বিন্দুর সাপেক্ষে কিউ ওয়ান কিউ টুর অবস্থান ভেক্টর আর ওয়ান ও আর টু।
ঠিক আছে। আচ্ছা, তোকে যদি বলা হয় Q1 এর সাপেক্ষে Q2 এর অবস্থান ভেক্টর কি হবে? অবস্থান ভেক্টর কি করে ড্র করব? R2 1 কি হবে? R2 থেকে 1 R2 থেকে 1 না, এরকম অবস্থান ভেক্টরটা হবে। Q2 এর অবস্থান ভেক্টর Q1 এর সাপেক্ষে, তাহলে Q1 থেকে Q2 এর দিকে একটা ভেক্টর ড্র করবি। এইটা হচ্ছে Q1 এর সাপেক্ষে Q2 এর অবস্থান ভেক্টর। Q1 থেকে Q2 এর দিকে ড্র করতে হবে কিন্তু, ঠিক আছে। ধর এটাকে আমি নাম দিলাম R21 ভেক্টর, ঠিক আছে। Q2 এর অবস্থান ভেক্টর উইথ রেসপেক্ট টু 1, ঠিক আছে। অবস্থান ভেক্টর R21, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে ভেক্টরটা তৈরি, এই যে ত্রিভুজটা তৈরি হলো, এটা এই গেল, ঠিক আছে। এখানে এবার আমরা ত্রিভুজ সূত্র প্রয়োগ করছি, ত্রিভুজ সূত্র, ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র প্রয়োগ করছি, ঠিক আছে। ত্রিভুজ সূত্রটা কি ছিল? যেগুলো সেম অর্ডারে আছে সেগুলো যোগফল ইকুয়াল টু যেটা অপোজিট অর্ডারে আছে তার সাথে সমান, তাই তো? তাহলে কি লিখবো? সেম অর্ডারে কে কে আছে? R1 আর R21। R1 আর R21 আছে, তাই তো? R21 আছে, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে R2 হবে, কারণ R2টা দেখ অপোজিট অর্ডারে আছে। দেখ এটা যে দিক দিয়ে ঘুরছে এটা তো অপোজিট দিকে ঘুরছে, তাই না? তাহলে আমার R21 ইকুয়াল টু কি দাঁড়ালো? ইকুয়াল টু R2 মাইনাস R1, তাই তো? R2 মাইনাস R1 দাঁড়ালো, ঠিক আছে। আচ্ছা, এখন বায়ু মাধ্যমে Q1 আধানের Q2 আধানের ওপর Q1 এর জন্য বল, মানে Q2 আধানের ওপর Q1 এর জন্য বল, ঠিক আছে। এটাকে ধর আমরা এইভাবে সিম্বলাইজ করছি, Q2 এর ওপর Q1 এর জন্য F21 নাম দিলাম, ঠিক আছে। এটা ইকুয়াল টু কত হবে? কি ছিল ফর্মুলাটা? 1/4 পাই এপসাইলন নট 1/4 পাই এপসাইলন নট, তারপরে Q1 Q2 বাই R2। Q1 Q2 বাই, এখানে R স্কয়ার হবে না, ডিসটেন্সটা কত হবে? Q1 Q2 এর মধ্যে ডিসটেন্স কত? মানে R21 শুধু, R21 তার স্কয়ার, 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই, এখানে দূরত্বটা কত বুঝতে পারলি তো? R21, তো এই যে ভেক্টরটা আছে এর মান, এর ম্যাগনিটিউড R21 তার স্কয়ার, ঠিক আছে, ইনটু আর যদি ভেক্টর বানাতে হয় এটাকে ইউনিট ভেক্টরের সাথে মাল্টিপ্লাই করতে হয়, তাই তো, ইনটু R21 করলাম, ক্যাপ। ক্লিয়ার? R21 ক্যাপ, ঠিক আছে, নিচে লিখবি তোরা। এখন R21 ক্যাপ, এটা মানে কি? ইউনিট ভেক্টর মানে কি ছিল? একক ভেক্টর মানে ভেক্টর বাই ওর মান, তাই তো? তাহলে R21 ভেক্টর বাই ওর মান, তাই তো নাকি? R21 বাই R21, ঠিক আছে, ভেক্টর বাই ওর মান, ঠিক আছে। এবার এই আর ক্যাপের মানটা বসিয়ে দে তাহলে এখানে, R21 ভেক্টর
ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 বাই, আচ্ছা এটা যদি বসাস তুই প্রথমত তো R21 ভেক্টর হবে, ঠিক আছে, আর এখানে কত হবে R21 স্কোয়ার আছে এখানে একটা, আর এখান থেকে একটা R21 আসবে, তাহলে এটা কিউব হয়ে যাবে, তাই তো? বুঝতে পেরেছিস সবাই? দাঁড়াকে বলো। R21 ক্যাপ এর মানটা দেখ বসালাম শুধুমাত্র এখানে, বসালে দেখ R21 বাই R21 বসবে, তাহলে R21 ইন্টু R21 এখানে স্কোয়ার ছিল তো, আলটিমেটলি তো কিউব হয়ে যাবে। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছিস? এটা হচ্ছে Q2 আধানের ওপর Q1 এর জন্য বল, ঠিক আছে? আচ্ছা সিমিলারলি অনুরূপভাবে Q1 আধানের ওপর Q2 এর জন্য বল কত হবে? কত লিখবো? F12 ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 বাই, কি হবে এটা R12 হয়ে যাবে, R12 আর কিউব, এখানে R12 তার মাথায় ভেক্টর, ঘুরে যাবে তো নাকি? ক্লিয়ার? দেখ R12 ভেক্টরটা ডাইরেকশন কোন দিকে রে? এই দিক বরাবর তো, R12 ভেক্টরটা ডাইরেকশন, হ্যাঁ কি না? R12 ভেক্টরটা উল্টো দিকে হবে তো, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা তাহলে আমার মানটা কত দাঁড়াবে? F12 সরি তাহলে R21 ভেক্টর এটা আর R12 ভেক্টর এটা তো অপোজিট ভেক্টর হয়ে যাবে, তাই না? দেখ দুটো ডাইরেকশন অপোজিট, তাই তো? দুটো ডাইরেকশন দেখ অপোজিট তো, F21 আর F12 ডাইরেকশন অপোজিট, ঠিক আছে? তাহলে আর মানটা তো সেম, মানের দিক থেকে দুটোই সেম, ঠিক আছে? মানের দিক থেকে সেম দুটোই কিন্তু, ঠিক আছে? তাহলে একটা কাজ কর, এবার F12 আর এই R21 এর জায়গায় মানটা বসিয়ে দে সবাই, কত আসবে? 1/4πε0 Q1 Q2 বাই R21 লিখছে এটাকে কিউব, আর এদিকে R21 ভেক্টর, তার আগে একটা শুধুমাত্র মাইনাস সাইন আসবে, ঠিক আছে? শুধু একটা মাইনাস সাইন আসবে, ঠিক আছে? মানে এই টোটালটা মানে কি? টোটালটা মানেই তো F21, টোটালটা মানেই হচ্ছে F21, তাহলে আমার আসলো F12 এটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস F21, এটা কার সূত্র? কার সূত্র এটা? নিউটনের তৃতীয় সূত্র। তাহলে আমরা কুলম্বের সূত্র থেকে নিউটনের তৃতীয় সূত্রকে প্রুফ করতে পারলাম, ঠিক আছে? নিউটনের তৃতীয় সূত্র, ঠিক আছে? লিখে রাখ। সুতরাং কুলম্বের সূত্র নিউটনের তৃতীয় সূত্রকে অনুসরণ করে। সুতরাং কুলম্বের সূত্র নিউটনের তৃতীয় সূত্রকে অনুসরণ করে। মাইনাসটা কিভাবে আসলে আগে বলো? এই তো মাইনাসটা ভ্যালুটা বসিয়েছি, দেখ না। R12 ইকুয়াল টু কি? R21, সেই মানটা বসিয়ে দিয়েছি শুধুমাত্র। মানটা বসালে মাইনাস আসবে না এই মাইনাসের জন্য?
ও বুঝতে পেরেছি। বুঝতে পেরেছিস?